স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। তবে আজ আমরা পড়াশুনো করব বাংলা ভাষা নিয়ে, অর্থাৎ আমরা জানবো বাংলা ভাষার ইতিহাসের বেশ কিছু দিক, বেশ কিছু অধ্যায়। একটা নির্দিষ্ট অধ্যায় ঠিক করা হয়েছে যা নিয়ে আজ আমরা পড়াশুনো করব। ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আজকের এই ক্লাস থাকবে 1 ঘন্টার ক্লাস এডুকেশন অনলাইনে সিটিভিএনের পর্দায়। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা রয়েছে তোমরা চটজলদি তোমাদের বইপত্র, খাতা, পেন নিয়ে বসে পড়ো, কারণ এটা আমরা সকলেই জানি যে ক্লাস আমরা যখন সেটা করি, সেটা ক্লাসরুমে গিয়ে হোক বা ভার্চুয়ালি হোক, অনলাইনের মাধ্যমে হোক, তাতে কিন্তু নোট ডাউন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি কি পড়ছো, তুমি কি মনে রাখবে, তোমার কোথায় সমস্যা হচ্ছে সেটা যদি তুমি সঙ্গে সঙ্গে লিখে রাখতে পারো তাহলে তোমার অনেক বেশি মনে থাকবে গোটা বিষয়টা। তো এই গোটা বিষয় নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। পড়াশোনায় আজকে আমরা থাকবো দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষার ইতিহাসে। আমরা যে বিষয়টা বেছে নিয়েছি তা হলো ধ্বনিতত্ত্ব। আগেই তোমাদের বিষয় বলে দেওয়া যাতে তোমরা চটজলদি প্রস্তুত হয়ে পর্দার ওপারে বসে পড়তে পারো। স্যারের সঙ্গে পরিচয় সেরে নেবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক রবীন আচার্য, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির। স্যারকে অনেক স্বাগত জানাবো স্যার। এবং তার পাশাপাশি আমার পড়ুয়া বন্ধুদের স্বাগত জানাবো। এবং দেখো, রেড স্ট্রিপে ফোন নাম্বার যাচ্ছে। তোমাদের যদি এই অধ্যায় অর্থাৎ ধ্বনিতত্ত্ব নিয়ে আজ আমরা পড়াশুনো করব, বাংলা ভাষার ইতিহাসে থাকবো, যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই ফোন করবে, কথা বলবে। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার রয়েছে। তবে দুটো বিষয় মনে রাখবে। এক হলো, যখন তুমি ফোন করবে তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে। আর 2 নম্বর বিষয় হলো, যেহেতু আজকে আমরা ক্লাস 12-এর বাংলা ভাষার ইতিহাসে থাকবো, ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব, তাই তোমাদের প্রশ্ন হতে হবে অবশ্যই ধ্বনিতত্ত্বের মধ্যেকার প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে। তাহলে স্যার আমরা প্রথমেই একটু ইন্ট্রোডিউসিং পর্বটা সেরে ফেলি। মানে কি এই ধ্বনিতত্ত্ব, কি বিষয়টা যদি একবার পড়ুয়াদের জানিয়ে দেওয়া যায়। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আগামী 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আমাদের আলোচ্য ভাষার ইতিহাস বিষয় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মধ্যে আমরা যে উপবিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ধ্বনিমূল ও সহধ্বনি, ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ এবং অবিভাজ্য ধ্বনি। মূলত এগুলোই তোমাদের পাঠ্য রয়েছে। তোমরা খাতা সঙ্গে রাখবে। আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া আছে তাতে ফোন করবে এবং অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে যে এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমরা প্রথমেই ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টার উপর নজর দেবো সেটা হচ্ছে ভাষা। ভাষা কাকে বলে? মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যার দ্বারা মানুষ তার মনের ভাব প্রকাশ করে, তাকেই আমরা বলি ভাষা। এই ভাষা যদি আমরা মুখে বলে থাকি তাহলে প্রথমেই পাবো বাক্য, এবং সেই বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে পাবো আমরা শব্দ বা পদ। সেই শব্দ বা পদকে যদি আমরা আবার বিশ্লেষণ করি তখন আমরা পাবো ধ্বনি। অর্থাৎ আমরা যদি বলি কোনো কথায় বা ভাষায় বাক্যকে যদি ভাষার উচ্চ স্তর বলা যায় তাহলে বলবো নিম্ন স্তরে রয়েছে ধ্বনি, এবং সেই ধ্বনি অবশ্যই বাকধ্বনি। বাক বলতে কথা বলা। এখানে হাসি, কান্না বা নাক ডাকার আওয়াজ বা হাঁচি এগুলোকে কিন্তু বাকধ্বনির অন্তর্গত করব না। কাদের করব? যেগুলো আমরা মুখে উচ্চারণ করে থাকি। এবার আমরা প্রশ্ন ধরে ধরে একটু আলোচনা করি, তাতে তোমাদের সুবিধা হবে। কারণ কী ধরনের প্রশ্ন আসবে আমি সেগুলোই আলোচনা করব। তাতে সুবিধে হবে কি, যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে আমার কথাগুলো তোমরা তোমাদের শ্রুতিতে অর্থাৎ স্মৃতিতে রেখে দিতে পারবে, সেই সঙ্গে তোমরা অনুশীলনও করতে পারবে। আমরা তাহলে একটা করে প্রশ্ন দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা টেলিভিশন স্ক্রিনে সেই প্রশ্ন দেখতে পাবে, এবং স্যার তো বললেন এই প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনায় যাব। সমস্যা হলে ফোন করবে। প্রথম প্রশ্নই থাকছে, দেখো, ধ্বনি বলতে আমরা কি বুঝি এবং ধ্বনি কত প্রকার ও কি কি? বেশ, ধ্বনি বলতে কি বুঝি, ধ্বনি কত প্রকার ও কি কি। আমরা যদি ধ্বনি, একটু আগে বলছিলাম যে ধ্বনি বলতে আমরা কি বুঝবো। ধ্বনি বলতে আমরা বুঝবো ধ্বনি। প্রথমেই আমরা বলছি, দেখো ধ্বনি, এই ধ্বনিটা কিসের? এই ধ্বনিটা হচ্ছে বাকধ্বনি। বাক মানে কথা। আমি যদি বলি আমি ভাত খাই, কি বলছি?
আমি ভাত খাই। এটা সম্পূর্ণ একটি বাক্য। এই বাক্যের মধ্য দিয়ে আমি আমার ভাব বিনিময় করলাম, কিন্তু এই বাক্যের মধ্যে রয়েছে অসংখ্য ধ্বনি। এই বাক্যকে আমরা যদি প্রথমে বিশ্লেষণ করি, প্রথমে পাবো আমি সর্বনাম পদ, ভাত বিশেষ্য পদ, খাই ক্রিয়াপদ। কি পেলাম? দেখো, সর্বনাম, বিশেষ্য, আর কি ক্রিয়া, এই তিনটে পদ পেলাম। এই তিনটেকেই আমরা বিশ্লেষণ করতে পারি। ধরা যাক আমরা আমি এই সর্বনাম পদটিকে বিশ্লেষণ করব, অর্থাৎ ভাঙব। কি পাবো? আ যোগ ময় হসন্ত যোগ রস্য ই। আমি শব্দটাকে বা সর্বনাম পদটাকে ভাঙার পর আমরা তিনটে ধ্বনি পেলাম। দেখো, আ স্বরধ্বনি, ম ব্যঞ্জন ধ্বনি, রস্যই স্বরধ্বনি, তিনটি ধ্বনি। এই তিনটি ধ্বনিকেই আমরা বলবো বাগধ্বনি। আমাদের আলোচ্য আজকে এই বাগধ্বনি। এবং এই ধ্বনির প্রশ্নটি কি ছিল ম্যাডাম? প্রশ্নটি সম্ভবত ছিল ধ্বনি বলতে আমরা কি আমরা বুঝি? আরেকবার বরঞ্চ প্রশ্নটি দেখে নিই, তারপরে আমরা সেই প্রশ্নের উত্তরে যাব। ধ্বনি বলতে কি বুঝি এবং ধ্বনির প্রকারভেদ ছিল, ধ্বনি কত প্রকার এবং কি কি। তাহলে আমরা কি পাচ্ছি? ধ্বনি বলতে আমরা কি বুঝি, কি পেলাম? ধ্বনি হলো আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে বা আমাদের কথার মাধ্যমে যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করি, প্রত্যেকটি বাগধ্বনি, এবং এগুলোকেই আমরা ধ্বনি বলবো। মানুষের মুখ দ্বারা উচ্চারিত হতে হবে, এবং সেই ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো, যখনই বলবো দুটো ভাগে ভাগ করতে পারি, প্রথমে মনে আসতে পারে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, কিন্তু নয়। ধ্বনিকে দুটো ভাগে কিভাবে ভাগ করছি? এক নম্বরে হচ্ছে বিভাজ্য ধ্বনি। দুই নম্বরে কি পাবো? অবিভাজ্য ধ্বনি। কি পেলাম? বিভাজ্য, যে সমস্ত শব্দ বা পদকে আমরা বিভাজন করে ধ্বনি বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ ধ্বনি পেয়ে থাকি, তাদেরকে আমরা বলবো বিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। প্রথমটি স্বরধ্বনি। দেখো, আমাদের ধারণা কিন্তু পাল্টে যাচ্ছে। প্রথমটা স্বরধ্বনি, দ্বিতীয়টি ব্যঞ্জন ধ্বনি। তাহলে কিন্তু সরাসরি আমরা কিন্তু পেলাম না যে ধ্বনি দু প্রকার, আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা জানি, কিন্তু সেটা পেলাম না। কি পেলাম? ধ্বনি দু প্রকার অবশ্যই। প্রথমটি বিভাজ্য ধ্বনি, যাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটি স্বরধ্বনি, অপরটি ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কটি? স্বরধ্বনি আমরা যদি বলি যে অ, আ, রস্য ই দীর্ঘ ই, রস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ঔ, 12টি। এর মধ্যে রি, একে আমরা স্বরধ্বনি বলি না, ভুল বললাম, লি, একে আমরা স্বরধ্বনির মধ্যে আনছি না। কেন? এটি সংস্কৃতে ছিল। তাহলে থাকলো কটি? 12। লেখাটা একটু ডিস্টার্ব হচ্ছে। 12 বিয়োগ 1, 11টি। কিন্তু আমাদের বাংলা ভাষায় মান্য চলিতে আমরা 7টি স্বরধ্বনি পাবো। কটি পাবো? 7টি। কিভাবে পাবো? দেখো, আমরা একটু অন্য পেজে যাচ্ছি। 7টি স্বরধ্বনি কি পাচ্ছি? দেখো, এই স্বরধ্বনি পাবো হচ্ছে ই, এ, উ, ও, অ এবং আ। আসলে আমরা আমাদের বাকযন্ত্র দ্বারা যেভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণের ভিত্তিতে যদি ধরা হয়, তাহলে আমরা এই 7টি মৌলিক স্বরধ্বনি পাব। ই, এ, উ, ও, অ, আ। অর্থাৎ
আমরা বলতে পারি রস্বই, রস্বউ, এ, ও, এ, অ এবং আ। আর ব্যঞ্জন ধ্বনি কটা পাবো? ব্যঞ্জন ধ্বনি আমাদের রয়েছে 40টি। কটি আছে? 40টি। কিন্তু আমাদের মৌখিকভাবে উচ্চারিত হয় কটি? 30টি। আমরা পাবো 30টি, মতান্তরে কোনো কোনো ভাষাবিদ বলে থাকেন 31টি। যেমন আমি যদি বলি বাংলা ভাষায় স, এই স এর 3টি রূপ আছে, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, কিন্তু আলটিমেটলি উচ্চারিত হয় স্বরূপে। এবং কখনো কখনো আমরা তালব্য স্বও পাই, অর্থাৎ দন্ত স এবং তালব্য স, মূর্ধন্য স্বর কিন্তু অস্তিত্ব নই। এবং নয়ের ক্ষেত্রে দন্ত ন এবং মূর্ধন্য ন, এর মধ্যে আমরা উচ্চারণ করি শুধু ন। দেখো এইভাবে কিন্তু ব্যঞ্জনধ্বনির সংখ্যা ক্রমে গিয়ে আস্তে আস্তে কমছে, ক্রমানুসারে কমছে, কমতে কমতে দাঁড়ালো কটা? 30টা বা 31টা। এরপর আমরা কোথায় যাব? এরপর পাচ্ছি অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য, অবিভাজ্য ধ্বনির মধ্যে আমরা কি কি পাই ভালো করে দেখো। অবিভাজ্য ধ্বনিতে পাবো শ্বাসাঘাত, কি পাবো? জ্যোতি, কি পাবো? দৈর্ঘ্য, কি পাবো? সুর তরঙ্গ, সুর তরঙ্গ। এবার প্রশ্ন উঠতে পারে যে এই অবিভাজ্য ধ্বনিটা কি? অর্থাৎ যখন আমরা কোনো শব্দ বা পদকে অথবা কোনো বাক্যকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বনিরূপে আমরা পরিগণিত করব, তখনই তাকে আমরা বলবো অবিভাজ্য ধ্বনি। এই যে অবিভাজ্য ধ্বনি, আমরা আরেকটা পেজ নিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো অবিভাজ্য ধ্বনিতে আমরা কি পাবো? শ্বাসাঘাত, প্রথমেই বলা হয়েছে শ্বাসাঘাত। শ্বাসাঘাতটা কি? শ্বাস দ্বারা আঘাত, অর্থাৎ আমাদের ফুসফুস থেকে যে বায়ু নির্গত হয় কোনো শব্দ বা কোনো ধ্বনি উচ্চারণের সময়, তখন কোনো একটি দলে একটু প্রবলভাবে আঘাত করে। কীরকম? উদাহরণ দিলে তোমরা বুঝবে। ধরা যাক আমরা বলতে পারি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। ভালো করে দেখো আমরা কিভাবে পড়ি এই ছড়াটি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। দেখো আতা গাছের আতা, আতার আয়ের উপর, অর্থাৎ আ যে মুক্তদল, এই মুক্তদলের উপর একটা শ্বাসবায়ুর আঘাত বা ঝোঁক পড়ছে। তোতা পাখি তো এর উপর পড়ছে। ডালিম গাছে ডায়ের উপর পড়ছে। মৌ, পুরো মৌ এই শব্দটির উপর পড়ছে। দেখো আতা এই শব্দটার মধ্যে আমরা দুটো দল পাবো, একটা আ, অপরটি তা, দুটোই মুক্ত দল। এটাও মুক্ত দল, এটাও মুক্ত দল, কারণ সবই স্বরান্ত। এটা হবে তা। এই যে মুক্ত দুটো দল পেলাম, এই মুক্ত দলে দেখো আ, এই দলটার উপর যখন প্রবল বেগে আমাদের ফুসফুস থেকে নির্গত যে বায়ু ধাক্কা দিল, এই কারণে আমরা বলতে পারি এই আ ধ্বনিটির মূলে রয়েছে শ্বাসাঘাত। কিন্তু এই আ শুধু আয়ের উপর পড়লো না, আর সঙ্গে তাও যুক্ত হয়ে গেল আতা অবিচ্ছিন্নভাবে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তোতার ক্ষেত্রেও অনুরূপ, ডালিমের ক্ষেত্রেও অনুরূপ। তাহলে আমরা বলতে পারি অবিভাজ্য ধ্বনির একটি শ্রেণী হচ্ছে শ্বাসাঘাত, এবং সেই শ্বাসাঘাত প্রথম যে দলটি থাকবে, অর্থাৎ কোনো একটি শব্দের প্রথম দলের উপরই পড়বে। দ্বিতীয় আমরা যদি ধরি দৈর্ঘ্য,
কি পাবো? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য বলতে কোনো দলের, অর্থাৎ কোনো শব্দের মধ্যে যে দল থাকে, মুক্ত দল বলো, রুদ্ধ দল বলো, সেই দলের মধ্যে যদি স্বরধ্বনি থাকে, সেই স্বরধ্বনি যদি দীর্ঘরূপে উচ্চারিত হয়, তাকেই বলবো দৈর্ঘ্য। অর্থাৎ দৈর্ঘ্য হলো স্বরধ্বনির দীর্ঘতা। যেমন উদাহরণ দিই, ধরা যাক আমার এবং আম। তোমরা দেখো, তোমরা খাতা যারা নিয়ে বসেছো, লেখো, নিজেরা উচ্চারণ করো। আমার যখন উচ্চারণ করছো আর আম যখন উচ্চারণ করছো, দেখো আমার, আমার, এই আমার শব্দটির মধ্যে বা পদটির মধ্যে যখন আর উপর আমরা উচ্চারণ করছি, খুব বেশি বল প্রয়োগ করছি না, আমার, অর্থাৎ স্বরধ্বনি ততটা দীর্ঘ হলো না। কিন্তু যখন বলছি আম, ভালো করে উচ্চারণ করে দেখো, আম, দেখো আম এইভাবে উচ্চারিত হচ্ছে, আম। আমটা একদল শব্দ, আমারটা বহুদল শব্দ। আ মার, আমুক্ত দল, মার রুদ্ধ দল। দেখো বহুদলীয় শব্দে স্বরধ্বনির দীর্ঘতা থাকে না, কিন্তু একদলীয় শব্দে স্বরধ্বনির দীর্ঘতা থাকে। একেই আমরা বলবো ধ্বনির দীর্ঘতা। 3 নম্বরে কি আছে? জ্যোতি। জ্যোতি কি? জ্যোতি মানে ছেদ। জ্যোতি শব্দের অর্থ হচ্ছে ছেদ। আমরা যখন কথা বলি কারোর সাথে, আমরা বন্ধুবান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, যাদের সাথে কথা বলি না কেন, আমরা কথা বলার সময় পদগুলোকে একদম পরপর রেখে একসাথে উচ্চারণ করে ফেলি। কিন্তু একসাথে উচ্চারণ করতে গেলে কখনো কখনো দেখা যায় অর্থের পরিবর্তন হয়ে যায়। কিন্তু যদি আমরা ছেদ প্রয়োগ করি, তাহলে সেই অর্থ সুস্পষ্ট আকার ধারণ করবে। যেমন যদি বলি রাম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। দেখো, রাম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। একাদশটাকে আমরা একাদশের মাঝে একটু ছেদ দিলাম, মৌখিকভাবে, অবশ্যই লিখিতভাবে না, এটা বুঝতে হবে। কিন্তু যদি বলতাম রাম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে, দেখো 11 জনকে এর মাঝে কিন্তু কোনো ছেদ বা জ্যোতি দিলাম না, অর্থাৎ মৌখিক উচ্চারণে দিলাম না। তাহলে কি বোঝালো? 11 জনকে মানে একাদশতম ব্যক্তিকে। আর রাম 11 জনকে, 11 জন ব্যক্তিকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমরা কোনো বাক্যে, অর্থাৎ কথা বলার সময় আমরা কি করি? ছেদ বা জ্যোতির প্রয়োগ করে থাকি। আর যখন আমরা ছেদ বা জ্যোতির প্রয়োগ করে থাকি, তখন কিন্তু একটা বাক্যের মধ্যে কোনো পদ, যে পদটি সমাসবদ্ধ পদ, সেই পদের অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এটাও কিন্তু আমাদের বাগ্ধ্বনির অন্তর্গত। 4 নম্বর কি পাবো? 4 নম্বর পাবো সুর তরঙ্গ। কীরকম? উদাহরণ দিই। দেখো, সুর তরঙ্গ বলতে কি বুঝি? সুর তরঙ্গ অর্থাৎ সুরের তরঙ্গ। সুরের তরঙ্গ বলতে কি বোঝায়? সুরের ওঠানামা। যারা গান গায় বা যারা কবিতা আবৃত্তি করে বা করেন, তারা জানেন যে এই সুরটা কিভাবে ওঠে আবার কীভাবে নামে। আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করে এই সুর তরঙ্গের উদাহরণ দিতে পারি। কীরকম? ধরা যাক, আমরা যদি বলি রমা কাল স্কুলে যাবে। রমা কাল স্কুলে যাবে, এটি বিবৃতিমূলক বাক্য। বিবৃতি কেন? একটা বিবৃত তথ্য দিলাম বা বিবরণ করলাম, নির্দেশ দিলাম। নির্দেশ বললে হবে নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হলো রমা কাল স্কুলে যাবে। কিন্তু যদি বলতাম এই একই বাক্যটা, রমা কাল
স্কুলে যাবের পরে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, অর্থাৎ প্রশ্নবাচক হলো। যদি এরকমটা বলা হতো রমাকাল স্কুলে যাবে, দেখো বিবৃতিমূলক বাক্যে আমরা পাচ্ছি রমাকাল স্কুলে যাবে, আর প্রশ্নসূচক বাক্যে একই কথাটা পাচ্ছি রমাকাল স্কুলে যাবে। কিভাবে হলো? দেখো রমা, এখান থেকে সুর তরঙ্গ সৃষ্টি হলো, অর্থাৎ লো থেকে হাইয়ে যাচ্ছে। প্রথমে লো থেকে গেল মিডিয়াম, যাবে যখন বললাম আরও হাই উঠে গেল। অর্থাৎ আমরা কি দেখছি? লো নোট, মিডিয়াম নোট এবং হাই নোট। অর্থাৎ এই যে সুরের তরঙ্গ, এই তরঙ্গের ওঠা এবং নামাটা আমরা দেখালাম। কিভাবে? যখন আমরা কথা শুরু করছি তখন কিন্তু সুরটা ছিল নিম্নগামী, যখন আমরা কথা বলছি এবং তারপর যখন প্রশ্নসূচক বাক্যে পৌঁছে যাচ্ছি রমাকাল স্কুলে যাবে, তখন কিন্তু সুরের কি হলো? উন্নয়ন ঘটলো, অর্থাৎ সুরটা ঊর্ধ্বমুখী ঘটলো। এটাই আমরা বলছি সুর তরঙ্গ। অপরদিকে রমাকাল স্কুলে যাবে, দেখো রমা, লো নোটটা কী হচ্ছে? ধীরে ধীরে মিডিয়ামেই থেকে যাচ্ছে, এখানে কিন্তু আর ঊর্ধ্বমুখী হচ্ছে না, রমাকাল স্কুলে যাবে। কিন্তু রমাকাল স্কুলে যাবে যখন বললাম তখন কিন্তু সুরের একটা ওঠানামা আমরা দেখলাম। অতএব কোনো বাক্যের মধ্যে কোনো ধ্বনির বা কোনো শব্দের ওঠানামাকেই আমরা বলছি সুর তরঙ্গ। তাহলে আমরা আমাদের ধ্বনি এবং ধ্বনির যে বিভাগগুলো আমরা আলোচনা করে দিলাম। বেশ। এটুকুর মধ্যে তোমরা যারা বুঝতে পারোনি তারা ফোন করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। একেবারে। ততক্ষণ আমরা পরবর্তী প্রশ্নে যাব এবং আমাদের 2 নম্বর প্রশ্ন থাকছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। ধ্বনি মূল ও সহধ্বনি বলতে কি বোঝো, সংক্ষেপে আলোচনা করো। ধ্বনি মূল ও সহধ্বনি বলতে কি বোঝো, সংক্ষেপে আলোচনা করো। স্যার। বেশ, আমরা এবার যাব ধ্বনিমূল এবং সহধ্বনি। ধ্বনিমূল এবং সহধ্বনি, দেখো ধ্বনিমূল, ধ্বনি মূল, একটু উল্টো করে লিখি, কি হবে? মূল ধ্বনি। এটা কিন্তু বোঝানোর জন্য। ধ্বনিমূল অর্থাৎ আমরা আমাদের বাকযন্ত্র দ্বারা যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারণ করি সবকটি ধ্বনিমূল। কেন মূল ধ্বনি বলছি? যে এটাইকে মূল ধরা হয়, এই কারণে এটাই আমরা উচ্চারণ করি। যেমন আমরা 7টি স্বরধ্বনি পেয়েছি, আগেই যেটা বললাম তোমাদের। আর কি পেলাম? 30টি ব্যঞ্জনধ্বনি। এবার এই ধ্বনিমূল, তার সঙ্গে সহধ্বনির পার্থক্য কোথায়? কাকে সহধ্বনি বলবো? অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে 7টি স্বরধ্বনি বা 30টি ব্যঞ্জনধ্বনি রয়েছে, সেই ধ্বনিগুলি বিভিন্ন শব্দে অর্থাৎ বিভিন্ন প্রতিবেশে আমরা বলতে পারি পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে বৈচিত্র্যময় রূপে উচ্চারিত হয়। অর্থাৎ তখন তারা ধ্বনিমূলে থাকে না, তারা কি করে? তারা ঠিক অন্যভাবে রূপান্তরিত হয়ে তারা উচ্চারিত হচ্ছে। কীরকম? উদাহরণ দেব 3টি শব্দ নিয়ে। দেখো প্রথমে আমরা যদি বলি ল, এই লটি হচ্ছে ধ্বনিমূল। ধ্বনিমূলকে আমরা এই যে দুটো বাঁকা বন্ধনীর মধ্যে আমরা রাখলাম ল। এই ল ধ্বনির 3টে বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ সহধ্বনি রয়েছে। কীরকম? ধরা যাক প্রথমে আমরা উচ্চারণ করলাম লবণ বা লঙ্কা। তোমরা যারা লিখছো তারা নিজেরা উচ্চারণ করবে। লবণ বা লঙ্কা, এই ল কিভাবে উচ্চারিত হচ্ছে? দেখো লবণ বা লঙ্কা যখনই বলছি, লঙ্কা বা লবণ, আমাদের যে জিহ্বার অগ্র কি হচ্ছে? উপরের পাটির যে দাঁত, দাঁতের ঠিক পেছনের যে অংশটা, যাকে আমরা চলিত কথায় বলি মাড়ি অর্থাৎ তালু, সেই তালুতে স্পর্শ করছে। অর্থাৎ তালুতে স্পর্শ হয়ে এই ল ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। তাই একে আমরা বলবো
তালব্য ল। তালুতে স্পর্শ করছে, তালব্য ল। কিন্তু আমরা যদি উচ্চারণ করি উল্টো, উল্টো এই শব্দটা যদি উচ্চারণ করি, এই ল কীভাবে উচ্চারণ করবে? দেখো আমি উচ্চারণ করে দেখাচ্ছি। উল্টো, এই যে ট, এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, কারণ মূর্ধা স্পর্শ করছে। দেখো তালুর ঠিক পিছনে মূর্ধা, এরকম যে আমাদের মুখের মধ্যে যে স্থানটা আছে, আমাদের মুখের মধ্যে যে স্থানটা আছে ঠিক এই জায়গাটা মূর্ধা। এই যে মূর্ধা, এই মূর্ধাতে জিহ্বাগ্র ঠিক একটু উল্টে গিয়ে জিহ্বার অগ্রভাগ সেই ল উচ্চারণ করছে, উল্টো। তাহলে এই ল ধ্বনিটি কীভাবে উচ্চারিত হলো? দেখো মূর্ধন্য ল রূপে উচ্চারিত হলো। কি বলবো আমরা একে? মূর্ধন্য ল। লবণের ল বা লঙ্কার ল যখন উচ্চারণ করছি, আরেকবার ভালো করে বোঝাই। দেখো তালুতে স্পর্শ করছে, তাই তালব্য ল, ল। কিন্তু যখনই আমরা উল্টো শব্দটি উচ্চারণ করছি, একই ল ধ্বনি মূর্ধা গিয়ে স্পর্শ করছে, তখন আমরা তাকে বলছি মূর্ধন্য ল। এবং যখন আমরা আলতা বলছি, আলতা, এই তিনটি শব্দ, এই আলতা যখন উচ্চারণ করছি, এই ল কীভাবে উচ্চারিত হচ্ছে? দেখো ভালো করে নিজেরা উচ্চারণ করো। আলতা, আমাদের জিহ্বাগ্র ঠিক দন্তমূলে, দাঁতের গোড়াতে দেখো স্পর্শ করছে, আলতা। একে আমরা বলবো দন্ত ল। কি বলছি? দন্ত ল। তাহলে ল, এই ধ্বনিমূল বা মূলধ্বনির তিনটে সহধ্বনি পেলাম। কি পেলাম? তিনটে সহধ্বনি। আমরা রেখাচিত্রের সাহায্যে যদি বোঝাই, যারা ভাষা গবেষক তারা এইভাবে বুঝিয়ে থাকেন। কিভাবে? আমরা ল, মূর্ধন্য ল, মূর্ধন্য লটা দেখো মূর্ধা স্পর্শ করছে। এই মূর্ধন্য ল উচ্চারণ করার সময় এই লটাকে আমরা কিভাবে লিখব? দেখো ল উচ্চারণ করার সময় জিহ্বাগ্র পেছন দিকে যাচ্ছে, অতএব পেছনে যেহেতু যাচ্ছে আমরা বাঁ দিকে একটা অ্যারো চিহ্ন দিলাম। তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে নিলাম, কি করলাম? বাঁ দিকে অ্যারো চিহ্ন দিলাম, যেহেতু জিহ্বা পেছনের দিকে যাচ্ছে। এবার দেখো আমরা কি বলছি? আলতা শব্দের মধ্যে আলতা ল, এই ল দন্তে স্পর্শ করছে এবং জিহ্বাগ্র সামনের দিকে চলে আসছে। দেখো উল্টো যখন উচ্চারণ করছে, দেখো জিহ্বাগ্র পিছনে চলে যাচ্ছে। আর আলতা যখন আমরা উচ্চারণ করছি, তখন ল ধ্বনিটি সামনে আমাদের জিহ্বা সামনে চলে আসলো, আলতা। এই কারণে আমরা এটা কিভাবে লিখব? ল লিখব এবং ল লেখার পরে ডান দিকে তীর চিহ্ন দেব। স্যার আমরা আলোচনায় অবশ্যই ফিরবো, এখানে থাকবো। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে নেবো। হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি সৌভিক ভাস্কর বলছি মুর্শিদাবাদ থেকে। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে? আমি বলছিলাম যে ধ্বনিমূল আর সহধ্বনিমূলটা আরেকবার স্যার যদি বুঝিয়ে দেন তাহলে একটু ভালো হতো। অবশ্যই, ধ্বনিমূল আর সহধ্বনি আমরা সেখানেই রয়েছে, আমি তুমি সেখানে শুনতে রয়েছি, থাকো, তোমাকে স্যার ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দেবে। দিচ্ছি। বেশ, দেখো একটু সংক্ষেপেই বলবো, কারণ আমাদের আরও অনেক বিষয়ে আলোচনা করতে হবে। ধ্বনিমূল, সহধ্বনি। ধ্বনিমূল হলো আমরা আমাদের বাকযন্ত্র দ্বারা যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারণ করি, অর্থাৎ 7টি স্বরধ্বনি, 30টি ব্যঞ্জন ধ্বনি, ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ, ম ইত্যাদি ইত্যাদি। তোমরা জানো প্রত্যেকটি হচ্ছে ধ্বনিমূল, যার জন্য আমি লিখলাম দেখো মূলধ্বনি। তোমরা যদি চার্টের দিকে তাকাও, ম্যাডাম চার্টটা একটু দেখাবেন। একেবারে। চার্টের দিকে যদি তোমরা দেখো প্রত্যেকটা হচ্ছে মূলধ্বনি। এই মূলধ্বনিগুলি যখন শব্দে ব্যবহৃত হয়, অর্থাৎ তাদের প্রতিবেশ অনুযায়ী যখন উচ্চারিত হয়, তখন সেই মূলধ্বনির রূপটি আর বজায় থাকে না। কি হয়? তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। কীরকম? এই যে ল ধ্বনিটা আমরা দেখালাম, যখন লবণ বা লঙ্কা রূপে আমরা উচ্চারণ করছি, দেখো লঙ্কা, তুমি নিজে উচ্চারণ করো লঙ্কা, তখন জিহ্বাগ্র আমাদের দাঁতের উপরের পাটির দাঁতের উপরের অংশ, ফোলা অংশটা যাকে আমরা মাড়ি বলি, তাকে বলা হয় ব্যাকরণের ভাষায় তালু। তালুতে স্পর্শ করছে, দেখো লঙ্কা, তালু। অতএব এই মূলধ্বনিটি
যখন লঙ্কা শব্দে ব্যবহৃত হলো তখন তালব্য ল রূপে উচ্চারিত হচ্ছে, এটি তো হওয়ার কথা নয়। আবার যখন উল্টো শব্দটি আমরা ব্যবহার করছি, উল্টো লয় হসন্ত, এই ল দেখো মূর্ধায় গিয়ে স্পর্শ করছে, উল্টো দেখো তালু ছেড়ে পেছনে চলে যাচ্ছে, মূর্ধাতে স্পর্শ করছে, তখন হচ্ছে মূর্ধন্য ল। একই ল দেখো উল্টো শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ল রূপে উচ্চারিত হলো। এরপর যখন আমরা আলতা শব্দটি উচ্চারণ করছি, একই ল দেখো আলতা, ঠিক দাঁতের গোড়ায়, মাড়িতে নয় কিন্তু, ঠিক দাঁতের গোড়ায় স্পর্শ করলো, অর্থাৎ দন্ত, দাঁতে স্পর্শ করলো বলে আমরা এই লকে বলবো দন্ত ল। এইবার আমরা কি বলছি, আমাদের জিনিসটা দেখতে হবে, এই লটাকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখি। একই ল ধ্বনি, যাকে আমরা ধ্বনিমূল বলছি, তিনটি শব্দের ক্ষেত্রে তিন রকমভাবে বা তিনটি বৈচিত্র্য নিয়ে তারা উচ্চারিত হলো। একটি হচ্ছে লবণ শব্দ বা লঙ্কার ক্ষেত্রে তালব্য ল রূপে, উল্টো শব্দের মধ্যে ল মূর্ধন্য ল রূপে, আর আমরা আলতা শব্দের মধ্যে পাচ্ছি দন্ত ল রূপে। এই যে বৈচিত্র্য, ধ্বনিমূলের এই যে তিন রূপে উচ্চারণ, এই তিন রূপে উচ্চারণ বৈচিত্র্যটাকেই বলছি যে ওই উচ্চারণগত বৈচিত্র্যের মূল ধ্বনির সহধ্বনি। যদি আমরা মূল ধ্বনি এই লকে যদি আমরা কল্পনা করি, শুধুমাত্র কল্পনা, কারণ এর কোনো বাস্তব রূপ নেই, এগুলোর বাস্তব রূপ রয়েছে। কেন বাস্তব রূপ রয়েছে? কারণ এগুলো শব্দে প্রয়োগ হতে পারছে, শুধু ল তো আমরা উচ্চারণ করি না, লটাকে আমরা শব্দে প্রয়োগ করি। যখনই শব্দ প্রয়োগ করছি তখন তার বাস্তব রূপ, আর যখন বাস্তব রূপে প্রয়োগ করছি তখন সেই ল আগের ল রূপে উচ্চারিত হয় না, তখন তার রূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ সেগুলি সহধ্বনিতে পরিণত হয়। অর্থাৎ ল মূলধ্বনিটির তিনটি সহধ্বনি রয়েছে। লকে যদি আমরা বলি পরিবার, অর্থাৎ পরিবারের কর্তা, তাহলে এই সহধ্বনিকে বলবো সদস্য, সেই পরিবারের সদস্য। একটু ডিস্টার্ব হচ্ছে কেন? এবং সেই ফাঁকে আমি বলে রাখি যে তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ফোন করতে পারো, সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে দেখো রেড স্ট্রিপে। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, ক্লাসে ফিরবো, কিন্তু যদি এই ধ্বনি বিষয়ে কোনো সমস্যা থাকে জানিয়ে আজকের ক্লাস, তাহলে তোমরা অবশ্যই ফোন করো স্যার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ধ্বনিমূল আমাদের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত প্রত্যেকটি ধ্বনি হচ্ছে ধ্বনিমূল। সেই ধ্বনিমূলের প্রত্যেকটির একটি প্রতিবেশ অনুযায়ী আমরা বলতে পারি যে যখন তারা কোনো শব্দে প্রয়োগ করা হয় বা শব্দে ব্যবহৃত হয়, তখন তাদের যে ধ্বনির গত যে উচ্চারণগত যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে বলবো সহধ্বনি। অর্থাৎ কোনো একটি ধ্বনির বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সহধ্বনি পাব। এবার আমরা বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন তোমাদেরকে টেলিভিশন স্ক্রিনে অবশ্যই দেখিয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন যেটা থাকছে, ধ্বনির সমাবেশ বলতে কি বুঝি? স্বচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি উদাহরণ সহ আলোচনা করো। তোমরা আরেকবার প্রশ্নটা দেখে নাও। ধ্বনির সমাবেশ বলতে কি বুঝি? স্বচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনির উদাহরণ সহ আলোচনা করো স্যার। বেশ, দেখো এবারের আমাদের আলোচ্য ধ্বনির সমাবেশ। ধ্বনির সমাবেশ, সমাবেশ অর্থ হচ্ছে একত্রীকরণ। কোন কোন ধ্বনি? অবশ্যই কি বলবো, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির সমাবেশ, স্বরধ্বনির সমাবেশ, ব্যঞ্জন ধ্বনির সমাবেশ, অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি যখন একত্রিত হয় তখন তাদের ধ্বনির সমাবেশ বলে। স্বরধ্বনির ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্বরধ্বনির সঙ্গেও স্বরধ্বনির সমাবেশ ঘটে। কী রকম? ধরা যাক অ যোগ রস্ব ই, এই দুটি স্বরধ্বনির মিশ্রণে তৈরি হলো কি? দ্বিস্বরধ্বনি অই, অথবা ও যোগ রস্বই, কি পাবো? ও। এই যে দ্বিস্বরধ্বনি, এর দ্বারা কিন্তু শব্দ তৈরি করা যায়।
যেমন আমরা বলতে পারি মৌ, ময় ঔকার, দেখো কি পাবো, ম যোগ ও। আমরা কখনো কখনো বলতে পারি রস্বই, কিন্তু হয়ে যাবে ম উ, কিন্তু এখানে আছে কিন্তু মৌ। তাহলে এই যে দ্বি স্বরধ্বনি অর্থাৎ যৌগিক স্বরধ্বনির সৃষ্টি হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সমাবেশে। আমরা যদি বলি ধরা যাক, এটা একটু ভুল হলো, এটা রস্যু হবে, ঠিক আছে, এটা রস্যু হবে, তোমরা একটু দেখে নাও। আমরা যদি বলি অ যোগ ও, অ, শব্দ লেখার ক্ষেত্রে কি বলবো, দেখো হও, হওকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো, হয় হসন্ত যোগ, এখানে দেখো অটাই পেয়ে যাচ্ছি। এই যে দ্বি স্বরধ্বনি, এর দ্বারাও কিন্তু শব্দ সৃষ্টি হতে পারে। আর কি পাবো, ব্যঞ্জনধ্বনির সমাবেশ, যেটাও খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ব্যঞ্জনধ্বনির সমাবেশে আমরা কি পাচ্ছি, যে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আমরা পাবো দুটো, কি কি, প্রথমটি গুচ্ছধ্বনি, গুচ্ছধ্বনি, দ্বিতীয়টি পাবো যুক্তধ্বনি। ব্যঞ্জনধ্বনির সমাসে যখন দুটি ব্যঞ্জনধ্বনি পাশাপাশি অবস্থায় থেকে একীভূত হবে বা তাদের মধ্যে একত্রীকরণ হবে, তখন সৃষ্টি হবে যুগ্মধ্বনি। কি সৃষ্টি হবে, যুগ্ম, যুগ্ম মানেই জোর। কীরকম, যদি বলি ভ কয়েতয়, ভক্ত, এখানে দেখো কয়েতয়টা হচ্ছে যুগ্মধ্বনি, কয় হসন্ত যোগ তয় হসন্ত, এর মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি থাকে না বা থাকবে না, অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সমাবেশে কখনো স্বরধ্বনি থাকবে না। এই ব্যঞ্জনধ্বনির সমাবেশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটি পাবো গুচ্ছধ্বনি, দ্বিতীয়টি পাবো যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি কি, গুচ্ছধ্বনি হচ্ছে যখন ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে যুগ্মধ্বনি তৈরি হবে তা কোনো শব্দ বা পদের মাঝে থাকবে, তখন তাকে আমরা বলবো গুচ্ছধ্বনি। ধরা যাক, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বস্তা। এই যে বস্তা শব্দটি, দেখো বস্তা, এই দন্তস্বয়ে তয়ে, এই দন্তস্বয়ে তয়ে যুগ্মধ্বনিটি শব্দের মাঝে আছে, এই কারণে একে বলবো গুচ্ছধ্বনি। কীরকম, দেখো দন্তাস্বয়সন্ত যোগ তয়াসন্ত, এটা আমরা পেলাম, দন্তাস্বয়ে তয়, তারপরে আমরা অ পাচ্ছি বা আকার পাচ্ছি, হয়ে গেল বস্তা। আমরা যদি বলি অক্ষয়, কীভাবে বলবো, অ অক্ষয়, বাংলা উচ্চারণ করব অক যোগ ক্ষয়, কয়ের সঙ্গে খ, এই দুটি ব্যঞ্জনের সমাবেশ ঘটল। মজার ব্যাপার দেখো, এই যে গুচ্ছধ্বনি, এই গুচ্ছধ্বনির ক্ষেত্রে যখন দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটবে, তখন তারা যখন কোনো শব্দে ব্যবহৃত হবে, তখন প্রথম যে গুচ্ছধ্বনির প্রথম ধ্বনিটি অর্থাৎ ব্যঞ্জনধ্বনিটি পূর্ববর্তী দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে অক্ষয়, কয় ক্ষয় অক, তাহলে প্রথম দলে, আর খটা চলে গেল দেখো দ্বিতীয় দলে, অর্থাৎ দল বিভাজন ঘটবে। গুচ্ছধ্বনির ক্ষেত্রে আমরা দল বিভাজন দেখতে পারবো, অর্থাৎ দুটো দলের মাঝেই কিন্তু সেই গুচ্ছধ্বনিটি থাকবে। এরকম গুচ্ছধ্বনির ক্ষেত্রে আমরা যদি বলি, ধরা যাক যে প্রায় 200-রও বেশি গুচ্ছধ্বনি রয়েছে, এর মধ্যে 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি রয়েছে। যেমন আমরা বলতে পারি অস্ত্র, দন্তাস্বয়ে তয় রফলা, ভাঙো, দন্তাস্বয় হসন্ত তয় হসন্ত যোগ রয় হসন্ত, দেখো 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি। অস্ত্র বলো, বস্ত্র বলো, একই উদাহরণ। যন্ত্র বলো, নয় তয় রফলা, নয় তয় রফলা,
কিভাবে আসছে? নয়াসন্ত যোগ তয়াসন্ত যোগ রয়াসন্ত। তাহলে 3টি ব্যঞ্জনের সমাবেশেও আমরা গুচ্ছধ্বনি পেয়ে থাকি। আবার আছে 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি। বাংলা একটি আছে, ধরা যাক সংস্কৃত। সংস্কৃত, দেখো সংস্কৃতের মধ্যে অনুস্বর থেকে শুরু হবে। অনুস্বর যোগ দন্তাস্বয় হসন্ত যোগ কয় হসন্ত যোগ রয় হসন্ত। দেখো 4টি পেলাম। প্রশ্ন উঠতে পারে, কেন স্যার সংস্কৃত? কারণ দন্তাস্ব আলাদা উচ্চারণ হচ্ছে, সংস্কৃত। দেখো সংস্কৃত উচ্চারণের সময় অনুস্বরটা একদম দন্তাস্ব ক রি তার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে আমরা 4টি ধ্বনির সমন্বয়ে গুচ্ছধ্বনি পেলাম, এবং সেটি বাংলায় রয়েছে মাত্র একটি, সংস্কৃত। এরপর আমরা যাব কোথায়? এরপর যাব যুক্তধ্বনি। তাহলে এই যে ব্যঞ্জনধ্বনির সমাবেশে আমরা পরবর্তীটা কি পাচ্ছি? যুক্তধ্বনি। যুক্তধ্বনি কিন্তু সেই যুগ্মধ্বনি। গুচ্ছধ্বনির সঙ্গে যুগ্মধ্বনির পার্থক্য কোথায়? গুচ্ছধ্বনি এর সাথে যদি যুগ্মধ্বনির আমরা এই যুক্তধ্বনির যদি আমরা পার্থক্য করি, যুক্তধ্বনি কাকে বলে? যখন কোনো গুচ্ছধ্বনি শব্দের আদিতে বা পদে অবস্থান করবে তখন তাকে বলবো যুক্তধ্বনি। দেখো গুচ্ছধ্বনি যুক্তধ্বনির পার্থক্যটা বুঝে নাও, খুবই ইম্পর্টেন্ট। গুচ্ছধ্বনি শব্দের মাঝে থাকবে, যুক্তধ্বনি শব্দের আদিতে থাকবে। যেমন আমরা যদি বলি প্রকার, প্রকার, এখানে পয় র ফলা, পয় হসন্ত যোগ রয় হসন্ত, এই দুটি ব্যঞ্জন কোথায় আছে? শব্দের আদিতে। প্রকার। আমরা যদি বলি তৃণ, এই যে দেখো তয় হসন্ত যোগ রয় হসন্ত কোথায় আছে? শব্দের আদিতে বা পদের আদিতে। যখন কোনো গুচ্ছধ্বনি শব্দের আদিতে অবস্থান করবে তখনই তাকে যুক্তধ্বনি বলবো। যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনি দুটোই কিন্তু যুগ্মধ্বনি, ব্যঞ্জনধ্বনির সমাবেশ। আবার কখনো কখনো বিশেষ করে বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা বলবো যে বিদেশি শব্দের ক্ষেত্রে এই যুক্তধ্বনি অন্তে বা শেষে ব্যবহৃত হয়। একটা অদ্ভুত ব্যাপার। ধরা যাক বেঞ্চ, বেঞ্চ, এই যে বেঞ্চ কখনো বলি না। ধরা যাক ইঞ্চ, ইয়চয়, ইঞ্চ কখনো বলি না, উচ্চারণটা দেখো হসন্ত উচ্চারণ হচ্ছে। এই ইয়চয় এইভাবে উচ্চারণ হলো। কোথায় উচ্চারণ হলো? শব্দ বা পদের শেষে। তাহলে যুক্তধ্বনি এগুলো সব বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা দেখব শেষে বা পদের অন্তে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে ধ্বনির সমাবেশ বলতে কি বুঝি? ধ্বনির সমাবেশ হচ্ছে ধ্বনির একত্রীকরণ। সেই ধ্বনির সমাবেশকে আমরা দুটো ভাগে বিভক্ত করছি। প্রথমে পাচ্ছি গুচ্ছধ্বনি, তারপর পাচ্ছি যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি কাকে বলে? গুচ্ছধ্বনি হলো যখন ব্যঞ্জনধ্বনির সমাবেশ শব্দের মাঝে থাকবে বা মধ্যে অবস্থান করবে তখন তাকে বলবো গুচ্ছধ্বনি। আর যখন সেই গুচ্ছধ্বনি শব্দের আদিতে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো কি বলবো? যুক্তধ্বনি। দেখো যুক্তধ্বনি 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি। দন্তার শয়তয় রফলা। শব্দ তৈরি করো। দন্তার শয়তয় রফলা দীর্ঘী স্ত্রী। স্ত্রী লেখার ক্ষেত্রে দন্তার শয়তয় রফলা দীর্ঘী কীভাবে ভাঙছি? দন্তার শয় হসন্ত, স্ত্রী তয় হসন্ত, রয় হসন্ত। দেখো 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনি স্ত্রী। আমরা পাবো আর কি পাবো? স্পৃহা। দন্তার শয় পয়রি স্প্রি থেকে পাচ্ছি দন্তার শয় পয়রি হয়াকার। কীভাবে পাবো? দন্তার শয় হসন্ত যোগ পয় হসন্ত যোগ বয়সন রয় হসন্ত।
আমরা কি পেলাম? স্পৃহা। তাহলে আমরা কি পাচ্ছি? যে যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনি উভয়ের মধ্যে প্রভেদ কোথায়? গুচ্ছধ্বনি সর্বদাই শব্দের মাঝে বসবে এবং যুক্তধ্বনি সর্বদা শব্দের আদিতে বসবে, কিন্তু ব্যতিক্রম আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি যে বললাম, ধরো বিদেশি শব্দ ট্যাক্স, এই যে ট্যাক্স এই শব্দটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, এই ট্যাক্সের মধ্যে কয়ে শয়ে কোথায় বসলো? পদের শেষে। অতএব পদের শেষেও কখনো কখনো বিদেশি বা আগন্তুক শব্দের ক্ষেত্রে এই যুক্তধ্বনি বসানোর প্রচলন রয়েছে। তাহলে আমরা মোটামুটিভাবে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি কী তার উদাহরণসহ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এখনই তোমরা ফোন করো, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। এবং আমরা পরবর্তী প্রশ্নে যাব। তার পরবর্তী প্রশ্ন তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝায় এবং কয়েকটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। সেক্ষেত্রে আমরা অবিভাজ্য ধ্বনি কিছুটা পড়ে এসেছি, তাই তো? এবার আমরা একটু আলোচনাটা করবো এভাবে। অবিভাজ্য ধ্বনি আমরা আলোচনা করেছি একটু আগেই, যে কোনো শব্দ বা পদের মধ্যে বা কোনো বাক্যকে যখন বিশ্লেষণ না করে অখণ্ড রূপে তাকে ধ্বনি রূপে গ্রহণ করে আমরা ব্যবহার করব, তাকেই বলবো অবিভাজ্য ধ্বনি। যেমন পেয়েছিলাম সুর তরঙ্গ, যেমন পেয়েছিলাম দৈর্ঘ্য, যেমন পেয়েছিলাম জ্যোতি। কিন্তু আমরা এই যে ধ্বনি যখন আলোচনা করছি, এই ধ্বনির ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা বলছিলাম এই যে ব্যঞ্জন ধ্বনি, 30টি ব্যঞ্জন ধ্বনি আমরা পেয়েছিলাম। কটি পেয়েছিলাম? 30টি, মতান্তরে 31টি। এই ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে আমরা পাচ্ছি, ধরো ক, ক বর্গ, কর মধ্যে পাচ্ছি ক, খ, গ, ঘ, উম। তারপরে কি পাচ্ছি? চ, চর মধ্যে কী পাবো? চ বর্গে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। তারপরে কি পাচ্ছি? ট, ট, ঠ, ড, ঢ, সরি মূর্ধন্য, ক, চ, ট, ত। এবার ত বর্গ, তয়ে কী পাবো? দেখো ত, থ, প্রত্যেকের নিচে কিন্তু হস থাকবে। আমি তাড়াহুড়োর ক্ষেত্রে আমরা দিচ্ছি না হয়তো। তয়সন্ত, থয়সন্ত, দ, ধ, দন্তান্ন পেলাম। প বর্গে কী পাচ্ছি? প, ফ, ব, ভ, ম। এক্ষেত্রে এই দুটো ন আমরা একভাবেই উচ্চারণ করি, উময়ও একভাবেই উচ্চারণ করি। অতএব এখানে আমরা একটাই ধরবো উম, এখানে একটাই ন ধরব। আর কি পাচ্ছি? আর পাচ্ছি যে ল ধ্বনিটি, ল পাচ্ছি, পার্শ্বিক ধ্বনি যাকে বা তরল ধ্বনি বলি। আর কি পাচ্ছি? আর আমরা পাবো স, স্বর মধ্যে কি পাচ্ছি? দন্তস্ব, তালব্য স, মূর্ধন্য স কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এর কোনো উচ্চারণ বাংলা নেই। আর পাবো হ, উষ্মধ্বনি। এগুলো উষ্মধ্বনির মধ্যেও পড়বে, আবার শীষ ধ্বনির মধ্যেও পড়বে। সেই সঙ্গে আমরা পাবো ডয় শূন্য র, ঢয় শূন্য র আর বয় শূন্য র। বয় শূন্য র হচ্ছে কম্পন ধ্বনি বা কম্পনজাত ধ্বনি। এই ধ্বনিটি উচ্চারণের সময় বয় শূন্য র কী হচ্ছে দেখো, উচ্চারণ করো র। ব তো আর বলি না, আমরা বলি র। যখনই র বলছি দন্তমূলে আঘাত করছে, এই যে কম্পন সৃষ্টি করছে, তাই একে আমরা বলছি কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। আর কি পাচ্ছি? ডয় শূন্য র এবং ঢয় শূন্য র উচ্চারণের সময় র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। তখন আমরা দেখছি যে মূর্ধায় গিয়ে বারবার তাড়ন করছে, অর্থাৎ আঘাত করছে। এই যে আঘাত করছে, এই কারণে এই ডয় শূন্য র এবং ঢয় শূন্য রকে বলবো তারণজাত ধ্বনি। কী বলবো? তারণজাত।
বয়স্নরকে বলবো কম্পনজাত, আর ডয়স্নর এবং ঢয়স্নরকে বলবো তারণজাত ধ্বনি। তাহলে এই যে ধ্বনিগুলো আমরা পেলাম 30টা বা 31টা যে ধ্বনি আমরা পেলাম, এই ব্যঞ্জন ধ্বনিগুলি কিন্তু আমরা বাংলাতে অর্থাৎ আমাদের মান্য যে চলিত ভাষা, সেই চলিত ভাষায় উচ্চারণ করে থাকি, বাকিগুলো কিন্তু আমরা ধরছি না, তারা কোনো না কোনোভাবে এর মধ্যে মিশে রয়েছে। তাহলে মোটামুটিভাবে আমাদের যে আলোচনা, আজকের যে আলোচনা, তাতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ধ্বনি তত্ত্বের মূল বিষয়গুলো আমরা আলোচনা করলাম, ধ্বনি নিয়ে আলোচনা করলাম, ধ্বনি বিভাজ্য, অবিভাজ্য, আবার ধ্বনি কখনো ধ্বনি মূল এবং সহধ্বনি রূপে, আবার ধ্বনি আমরা কখনো দেখছি কি যে ধ্বনির যে সমাবেশ গুচ্ছধ্বনি বা যুক্তধ্বনি, সেভাবে কিন্তু আমরা এর ব্যবহারিক দিকটা দেখতে পাই। তাহলে তোমাদের যদি এখনও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই অনস্ক্রিনে তোমরা দেখে, সেই নাম্বার দেখে তোমরা প্রশ্ন করো, যেটা বুঝতে পারোনি আমি এখনও আছি, এখনও তোমাদের বোঝাতে পারবো। তাহলে আমরা আমাদের যে বাকযন্ত্র ভাষা আমরা আলোচনা করলাম, যে মানুষ তার বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবহ বা বহুজন বোধ্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, তাকেই ভাষা বলছি। কিন্তু এই ভাষার বিভিন্ন রূপ। ভাষায় প্রথম অংশ খুব ঊর্ধ্বস্তরে আমরা পাচ্ছি বাক্য, যাকে আমরা বাক্যস্তর বলি। সেই বাক্যটাকে যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা পাই শব্দ বা পদ, তখন তাকে আমরা শব্দ স্তর বলি। এবং সেই শব্দকে যখন আমরা আবার খণ্ড খণ্ড করি তখন আমরা পাই ধ্বনি। এই খণ্ড বা বিভাজন যে ভাষার যে সব থেকে ক্ষুদ্রতম একক, শব্দ বা পদের যে ক্ষুদ্রতম একক, একেই আমরা ধ্বনি বলে থাকি। আর এই ধ্বনি হচ্ছে আমাদের ভাষা বিজ্ঞানের, বিশেষ করে ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য। তাহলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাঠক্রমে আগামী শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের বলছি খুব ভালোভাবে এই প্রশ্নগুলি, বিশেষ করে কোন প্রশ্নগুলি, যেমন আমরা যদি বলি যে ধ্বনি সমাবেশ বলতে কি বুঝি, ধ্বনি সমাবেশ ক প্রকার, অথবা যুক্তধ্বনি বা গুচ্ছধ্বনি বলতে কি বুঝি, উদাহরণসহ তাদের প্রভেদ আলোচনা করো। অথবা যদি বলা যায় যে রূপমূল বা ধ্বনিমূল বলতে কি বোঝায়, সেই ধ্বনিমূলের যে বৈচিত্র্য সহধ্বনি, তার সাথে ধ্বনিমূলের কী সম্পর্ক, সেই সম্পর্ক আলোচনা করো। অথবা আসতে পারে যে ধ্বনি কাকে বলে, ধ্বনি ক প্রকার অর্থাৎ দু প্রকার, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করো। তোমাদের কিন্তু 5 নাম্বারের এই প্রশ্নগুলো আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউ বলো, এসএকিউ ক্ষেত্রে তখন 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা টোটালটা আজকে আলোচনা করে দিলাম। আশা করি আমাদের তোমরা যারা ছাত্র ছাত্রী রয়েছো, শিক্ষার্থী রয়েছো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। একেবারে বেশ, আমাদের হাতে এখনো বেশ খানিকটা সময় আছে, তাই যদি তোমাদের মনে হয় স্যারকে আমি বলবোই যে আরও বেশ কিছু বিষয় যদি আলোচনা করা যায়, এবং তার পাশাপাশি তোমাদেরকে বলবো বেশ খানিকটা সময় যেহেতু স্যার আমাদের সঙ্গে রয়েছে, আমরাই এডুকেশন অনলাইন অনুষ্ঠানে রয়েছে, তাই তোমাদের এই ধ্বনি বিষয়ক আর যা যা স্যার পড়ালেন তাতে যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই ফোন করতে পারো। আরেকটা কথা বলে রাখি, ধরো তোমরা কেউ ক্লাস চলাকালীন মাঝখানে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাদের জন্য ইউটিউবে চ্যানেল রয়েছে সিটিভিএন একাডেমি, ফেসবুক পেজ রয়েছে, সেখানে গোটা অনুষ্ঠান অর্থাৎ এডুকেশন অনলাইনের প্রতিদিনের প্রত্যেকটি পর্ব তোমরা গোটাটা দেখতে পাবে। তাই তোমাদের যদি পরের সমস্যা হয় তোমরা রিভাইজ লেসন হিসেবে কাজ করতে পারে সেই ফুটেজটা, এবং তার পাশাপাশি তোমরা যদি মাঝখানে আমাদের সঙ্গে যোগ দাও তাহলে আগের ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো এক ঝলক। সেক্ষেত্রে স্যার যেহেতু বেশ খানিকটা সময় রয়েছে, তাই পড়ুয়াদের জন্য আর কি কি বিষয়ে আমরা আলোচনা করতে আমি পারি? আরেকটু আলোচনা করে দিচ্ছি ওদের। বেশ, যেমন ধরো, এটা খুব ইন্টারেস্টিং, তোমাদের ধ্বনি বিজ্ঞানের আলোচনা এটা পড়ে, তবু আমি আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, যে 7টি স্বরধ্বনির কথা বলেছিলাম, দেখো ই, এ, আ, উ, ও, অ। এই যে ই স্বরধ্বনি এবং উ স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করছি, আমাদের জিহ্বাগ্র সর্বোচ্চ স্থানে অবস্থান করে, তাই এদের বলা হয় উচ্চ স্বরধ্বনি। কি বলা হবে? উচ্চ স্বরধ্বনি। দুটো ক্ষেত্রেই তাই। তাহলে উচ্চ স্বরধ্বনি কীভাবে আমরা বুঝতে পারছি? দেখো, উচ্চারণ না করলে তুমি কিন্তু বুঝতে পারবে না। ই এবং উ যখন আমরা উচ্চারণ করছি, জিহ্বাগ্র একেবারে মুখের সর্বোচ্চ স্থানে রয়েছে, তাই উচ্চ স্বরধ্বনি। আবার দেখো ঠিক নিচে লেখা আছে আ। আ উচ্চারণ করো,
দেখবে জিভটা ঠিক পেছনের দিকে সরে যাচ্ছে, যতটা সম্ভব সরে আসলো। এই যে পিছনে চলে গেল, নিম্নাভিমুখী হলো, এই কারণে আমরা একে বলছি নিম্ন স্বরধ্বনি। কি বলছি? নিম্ন স্বরধ্বনি। কি পেলাম? ই এবং উচ্চ স্বরধ্বনি। আটা পেলাম নিম্ন স্বরধ্বনি। এবার ই এবং উ উচ্চারণ করার পর যখন এ এবং ও উচ্চারণ করছি, এ এবং ও, দেখো জিহ্বাগ্র খানিকটা পেছনে আসলো, আবার খুব বেশি উঁচুতে গেল না। তাহলে উচ্চ স্বরধ্বনি থেকে একটু নিচে আছে বলে উচ্চ মধ্য, উচ্চ মধ্য স্বরধ্বনি। কেন উচ্চ স্বরধ্বনি থেকে একটু নিচে? তাই উচ্চ মধ্য স্বরধ্বনি। আবার যখন এ এবং অ উচ্চারণ করছি, দেখো আ যখন উচ্চারণ করলাম জিভটা পুরোপুরি পেছন দিকে চলে গেল, কিন্তু এ বা অ উচ্চারণ যখন করলাম জিভটা খানিকটা সামনে আসলো, অর্থাৎ একেবারে নিম্নে গেল না, সম্পূর্ণরূপে নিম্নাভিমুখী হলো না বলে একে আমরা বলবো নিম্ন মধ্য, নিম্ন মধ্য স্বরধ্বনি। খুব সহজ জিনিস। আমরা দেখো একটা মুখাবয়ব যদি এখানে অঙ্কন করি, এভাবে যদি আমরা দেখি ব্যাপারটাকে, যদি এইভাবে দেখি, আমাদের এটাকে যদি আমরা জীব বলে কল্পনা করি, তাহলে একদম পেয়ে যাব। আমাদের মুখ বিবরটা যেমনভাবে আছে, তোমরা ঠিক ভালোভাবে দেখো যে মুখমণ্ডলের সঙ্গে এই ছকটার কোথায় সাদৃশ্য রয়েছে। এইবার যদি আমরা দেখি, এ দেখো মুখের সামনের দিকে এখানে দাঁত আছে, নাক আছে, তাহলে সামনের সম্মুখ ভাগ। কোন তিনটে স্বরধ্বনি পাচ্ছ? দেখো ই পাচ্ছ, এ পাচ্ছ, এ পাচ্ছ। অর্থাৎ ই এ এ যখন আমরা উচ্চারণ করছি সম্মুখ ভাগ দিয়ে, তাহলে একে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। কি বললাম? সম্মুখ স্বরধ্বনি। ঠিক উল্টো দিক, এটা যদি সম্মুখ হয় তাহলে এটা কি হবে? তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা হচ্ছে পশ্চাৎ, পেছন, মুখমণ্ডলের পেছন দিকটা। কি কি ধ্বনি উচ্চারণ করছো দেখো জিহ্বা দিয়ে? উ ও অ, উ ও অ, জিহ্বাগ্র কি হলো? পেছন দিকে সরে আসছে, পশ্চাতে। এই কারণে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এই ছকটা যদি মনে থাকে, স্বরধ্বনির বিভাজন বা বর্গীকরণ তোমরা অনায়াসে করতে পারবে। আবার দেখো এই ই, এ এবং এ আমরা যখন উচ্চারণ করছি, দেখো ই এ এ, আমাদের যে ওষ্ঠ, আমরা যদি এখানে একটা ওষ্ঠ আঁকি, আমি খুব ভালো আঁকতে জানি না, তবু একে দেখাচ্ছি। দেখো ই যখন উচ্চারণ করছি, ই এ এ, ঠোঁট কিন্তু প্রসারিত হচ্ছে। কিন্তু যখন উ উচ্চারণ করছো, দেখো যখন উ উচ্চারণ করছো তখন ঠিক এইভাবে এটা বর্তুল অর্থাৎ গোল আকার সৃষ্টি হচ্ছে। উ ও অ, যেহেতু বর্তুল আকার সৃষ্টি করছে, তাহলে তাকে বলবো বর্তুল স্বরধ্বনি। কাদের বলবো? দেখো এই উ ও অ। আর এই যে ঠোঁট প্রসারিত হলো, তাহলে কি বলবো? প্রসারিত স্বরধ্বনি বা প্রসৃত স্বরধ্বনি। কীভাবে বলছি? ই এ এ, নিজেরা উচ্চারণ করো বাড়ি বসে। ই এ এ, ঠোঁট প্রসৃত হলো, তাই প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি ই এ এ, এই তিনটেকেই আমরা বলছি। ঠিক উল্টো দিক থেকে বা বিপরীত দিক থেকে উ ও অ আমরা যখন উচ্চারণ করলাম, দেখো আমাদের ঠোঁট গোল হয়ে গেল, উ শ্বাসবায়ু গোল আকৃতি নির্গত হচ্ছে। সময় একেবারেই শেষ, তাই আশা করি তোমরা গোটা বিষয়টা বলি। বুঝতে পেরেছো। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাবো সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই নজর থাকুক এডুকেশন অনলাইনে। এখন এ পর্যন্তই, নমস্কার।